আজকে আমরা এমনভাবে মূলদ সংখ্যা শিখব, যেন যেকোনো সংখ্যা দেখেই বলে দিতে পারি যে সংখ্যাটি মূলদ নাকি অমূলদ। এই যে মূলদ এবং অমূলদ সংখ্যা, এই ২ টি কিন্তু খুবই কনফিউজিং একটি টপিক। তো এই মূলদ এবং অমূলদ সংখ্যার আজকে আমরা মূলদ সংখ্যা শিখব। এমনভাবে শিখব যেন আমরা যেকোনো সংখ্যা দেখেই বলে দিতে পারি এটি মূলদ নাকি অমূলদ। তো চলুন মূলদ এবং অমূলদ সংখ্যা চেনার উপায় ১ম এ জেনে নিই। তো আমরা সবাই জানি যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p আর q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং যেখানে q not equal 0 অর্থাৎ এই যে q, p/q এখানে q যদি শূন্য না হয় তাহলে কিন্তু সেটি হবে মূলদ সংখ্যা। তো আমরা সংজ্ঞা এভাবেই কিন্তু আমরা শিখি। কিন্তু এটা ভালোভাবে ভেবে দেখি না অথবা এটা আমরা বুঝতে পারি না। সংখ্যা দেখেও বলতে পারি না যে আসলে কোনটা মূলদ এবং কোনটি অমূলদ সংখ্যা। তো আমরা কিছু চেনার উপায় এখানে দিয়ে রেখেছি। যেগুলো নিয়ে আলোচনা করলে আমরা যেকোনো সংখ্যা দেখার সাথে, সাথে বলে দিতে পারবো যে সংখ্যাটি মূলদ নাকি অমূলদ। তো চলুন আমরা মূলদ সংখ্যার কিছু বৈশিষ্ট্য দেখে নেই। যেন আমরা সংখ্যা দেখেই বলতে পারি যে এটি মূলদ নাকি অমূলদ সংখ্যা। ১ম এই বলা হয়েছে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। অর্থাৎ আমরা জানি পূর্ণ সংখ্যা কোনগুলো? সকল ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ধনাত্মক সংখ্যা, এই সংখ্যাগুলো মিলে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা। তো এই যে পূর্ণ সংখ্যা এগুলো কিন্তু আমাদের মূলদ সংখ্যা। ওই পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে? ঋণাত্মক সংখ্যা আছে যেমন -1, -2, এরপরে কি আছে? শূন্য আছে। এরপর কি আছে? ধনাত্মক সংখ্যা আছে। 1, 2। তো সকল পূর্ণ সংখ্যাই কিন্তু আমাদের মূলদ সংখ্যা। তাহলে বোঝা গেছে মূলদ সংখ্যা কোনগুলো? তো বোঝা গেছে পূর্ণ সংখ্যা কোনগুলো? ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ধনাত্মক সংখ্যা এই সবই মিলেই কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা। আর এই সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে বলা হয়েছে সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। তো আমরা পূর্ণবর্গ সংখ্যা জানি যেমন ১, ৪, ৯, ১৬ অর্থাৎ যেকোনো অঙ্ককে আমরা যদি ২ বার গুণ করি তাহলে যে সংখ্যা পাবো সেটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। আর এই যে পূর্ণবর্গ সংখ্যা, এই পূর্ণবর্গ সংখ্যাগুলোর বর্গমূলই হচ্ছে বর্গমূলগুলো হবে মূলদ সংখ্যা। যেমন আমরা যদি ১ এর বর্গমূল নেই √1 = 1, √4 = 2, √9 = 3 তাহলে কিন্তু আমরা যে সংখ্যা পাবো তা কিন্তু হবে আমাদের মূলদ সংখ্যা। এরপরে বলা হয়েছে যে সকল পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা হবে। পূর্ণ ঘন সংখ্যা অর্থাৎ কোন সংখ্যাকে যদি আমরা ৩ বার গুণ করি তাহলে যে সংখ্যা পাবো তা হচ্ছে আমাদের পূর্ণ ঘন সংখ্যা। যেমন ১ যদি ৩ বার গুণ করি তাহলে কি পাবো? 1 কিউব = 1, 2 কিউব = 8, 3 কিউব = 27। তো এগুলো হচ্ছে আমাদের পূর্ণ ঘন সংখ্যা ১, ৮, 27 এগুলো আমাদের পূর্ণ ঘন সংখ্যা। এই যে পূর্ণ ঘন সংখ্যা, এই পূর্ণ ঘন সংখ্যাগুলো যদি আমরা ঘনমূল নির্ণয় করি অর্থাৎ 3√8 = 2, 3√27 = 3। এই যে পূর্ণ ঘন সংখ্যা ৮, এই পূর্ণ ঘন সংখ্যার যদি আমরা ঘনমূল নেই, এই যে পূর্ণ ঘন সংখ্যার যদি আমরা ঘনমূল নেই, তাহলে সেই সংখ্যাগুলো কিন্তু আমাদের মূলদ সংখ্যা হবে। এরপরে সসীম দশমিক সংখ্যাই হবে মূলদ সংখ্যা। অর্থাৎ সকল সসীম দশমিক সংখ্যাই মূলদ সংখ্যা। সসীম দশমিক সংখ্যা কোনগুলো? আমরা শিখেছিলাম যে দশমিকের পরে যদি অঙ্ক শেষ হয়ে যায়, তাহলে কিন্তু তাকে আমরা সসীম দশমিক সংখ্যা বলতে পারি। যেমন 8.579, 579 তাহলে দশমিকের পরে কিন্তু আমাদের অঙ্ক এখানেই থেমে গেছে। অর্থাৎ এটা একটি সসীম দশমিক সংখ্যা। দশমিকের পরে অঙ্ক যদি শেষ হয়ে যায়, তাহলে সেটি হবে সসীম দশমিক সংখ্যা আর এই সকল সসীম দশমিক সংখ্যাই হবে মূলদ সংখ্যা। এরপরে আবৃত দশমিক সংখ্যাও কিন্তু মূলদ সংখ্যা। তো গত পর্বে আমরা দশমিক সংখ্যা শিখেছিলাম। দশমিক সংখ্যার মধ্যে ছিল সসীম দশমিক সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যার মধ্যে আবার ছিল আবৃত দশমিক এবং অনাবৃত দশমিক। আবৃত দশমিক হচ্ছে দশমিকের পরে একই অঙ্ক যদি বারবার আসতে থাকে, অর্থাৎ একই সংখ্যা বারবার পুনরাবৃত্তি হতে থাকে তাহলে সেটা হবে আবৃত দশমিক সংখ্যা। সকল আবৃত দশমিক সংখ্যার উপরে কিন্তু আমরা পুনঃপুনি ব্যবহার করতে পারি। যেমন ধরেন 8.2828 এই যে ধরেন দশমিকের উপর 2828 এটা বারবার আসতে থাকবে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 8.28 এর উপরে পুনঃপুনিক এভাবে দিতে পারি। অর্থাৎ যে অঙ্ক ২ টি বারবার আসতে থাকবে অথবা ৩ টি যতগুলো অঙ্ক বারবার আসতে থাকবে আমরা ততগুলো অঙ্কের উপরে পুনঃপুনিক ব্যবহার করতে পারি।
আর যে অঙ্কগুলোর উপর আমরা পূর্ণবর্ণী ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে আমাদের আবৃত দশমিক সংখ্যা। আর সকল আবৃত দশমিক সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা।